ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালকে নিয়ে বেশি আলোচনার পাশাপাশি ফ্রান্স এবং স্পেনকে এক প্রকার সেমিফাইনাল বা ফাইনালিস্ট ধরে নেওয়ার কারণে একটা দলকে নিয়ে এক প্রকার আলোচনা হচ্ছে না বললেই চলে, আর সেই দলটার নাম হচ্ছে জার্মানি। কথাটা একটু ভালো করে মনে রাখবেন। এই জার্মানি যেই জায়গা থেকে মোটামুটি উঠে আসার বার্তা দিচ্ছে, এই উঠে আসার বার্তাটা মোটেও সহজ নয়, বা এই ব্যাপারটাকে যদি কোনো দল সহজভাবে নেয় তাহলে তারা বড্ড ভুল করবে। রিসেন্ট টাইমে নাগলসমানের আন্ডারে জার্মানি যেই শেপের খেলা দিচ্ছে, জার্মানি নিজেদের যে অস্তিত্বের জানান দিচ্ছে, এই অস্তিত্বের জানান দেওয়াটা মোটেও ভালো সংবাদ নয় অন্যান্য দলের জন্য। কেন এই কথাগুলো বললাম? গত দুইটা আসরে তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়াটা তাদের কাছে কত বড় একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল, সেটা কেবলমাত্র তারাই বুঝতে পারবে যারা এই ধরনের কষ্টটা সাফার করেছে। ধরুন, কথার কথা, আপনি আর্জেন্টিনার সাপোর্টার, কিংবা আপনি একজন ব্রাজিলের সমর্থক, অথবা আপনি একজন পর্তুগালের সমর্থক। এই তিন দলের যে কোনো একজন সমর্থককে আপনি প্রশ্ন করে দেখতে পারেন, বা আপনি এই তিন দলের কোনো একটা দলের সমর্থক হয়ে থাকলে এই প্রশ্নের উত্তরটা দেন। আপনার দল যদি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় তাহলে আপনি কতটা দুঃখ পাবেন, কতটা ভেঙে পড়বেন, কতটা লজ্জিত হবেন, কিভাবে বিশ্বকাপের বাকি সময়টা আপনি পার করবেন। এই যে নানা ধরনের চিন্তা আপনি এই মুহূর্তে করা শুরু করেছেন উত্তর দেওয়ার আগে, ঠিক ওই জায়গাটায় আপনি একটু ভেবে দেখেন একজন জার্মান ভক্তের হৃদয়টা কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 14 সেই ফাইনালটা শেষ করার পর এরপরে জার্মানিকে এক প্রকার সারা দুনিয়ার মানুষ খুঁজেছে, কিন্তু সেই জার্মানিকে আসলে আর পাওয়া যায় নাই। কিন্তু নাগলসমানের আন্ডারে এই জার্মানিকে আসলে আপনি বা কেউ ছোট করে যদি দেখে তাহলে তাদের জন্য অশনি সংকেত হতে পারে। রিসেন্ট বা সর্বশেষ 5টা ম্যাচ তারা যে দুর্দান্ত খেলেছে, আপনি ওই দুর্দান্ত খেলার ফল দিয়ে তো আসলে আপনি বিশ্বকাপের চিত্র বদলে দিতে পারবেন না। কিন্তু একটা ব্যাপার আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে একটা আহত সিংহ যখন গর্জন দিয়ে ওঠে তখন কিন্তু তাকে প্রতিহত করাটা যে কোনো মানে যারা তাদেরকে রক্ষা করে, মানে তাকে ঠেকানো এক প্রকার অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আমি এই জায়গাটা শুধু ভাবছিলাম যে ফ্রান্সকে নিয়ে মানুষ এক প্রকার ভেবে বসে আছে যে তাদের যে দল, মানে অ্যাটাকিং লাইনের যে দল, সেই অ্যাটাকিং লাইনে আপনি ডেমবেলে, কিলিয়ান এমবাপে, ডিজায়ার ডুয়ে, তারপরে সেই জায়গায় যদি আবার যুক্ত হয় অলিজে, তো এই নামগুলোর কারণে সবাই এক প্রকার ধরে নিচ্ছে যে তারা ফাইনালিস্ট হয়ে যেতে পারে বা তারা ফাইনালে যেতে পারে। আবার সমন্বয়ের দিক থেকে, টিকি টাকার দিক থেকে স্পেনকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু খুব একটা আলোচনায় নেই জার্মানি। আর এটাই তাদের সব থেকে বড় একটা শক্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে, যে গোটা বিশ্ব আমাদেরকে নিয়ে আলোচনা না করুক, গোটা বিশ্বের আলোচনার চোখ থেকে আমরা সরে দাঁড়াই, সবার চোখের আড়ালে থেকে আমরা নিজেদেরকে আমাদের মতো করে গুছিয়ে নেই, তারপরে আমরা আমাদের নিজেদের অস্তিত্বটা জানান দিই। সর্বশেষ যে ম্যাচগুলো জার্মানির আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমার কাছে একটা বার্তা খুবই পরিষ্কার মনে হয়েছে, তা হলো যে আমরা শেষ হয়ে যাইনি, আমরা ফিরে আসতে জানি। এই একটা সমন্বয় তাদের ভেতরে খুব ভালোভাবে নাড়া দিচ্ছে। আপনি কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবেন, আমি নিশ্চয়ই এর আগে একটা ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটা যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলবেন যে সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড, এরপরে বেঞ্চ, প্রত্যেকটা জায়গা নিয়ে আলাদা আলাদা করে আমি একেবারে পার্ট বাই পার্ট সেখানে বলেছি। যদি আপনারা দেখে থাকেন তা নিশ্চয়ই আপনারা ডিসএগ্রি করবেন না। এই দলটার আপনি কোনো একটা জায়গাকে খুব বেশি ছোট করে দেখতে পারবেন না, এটা একটা মেজর পয়েন্ট। এই মেজর পয়েন্টটা আপনি মানে অনেকের কাছেই আপনি দেখবেন যে তারা এই একটা জায়গায় খাবি খেয়ে যাচ্ছে। আপনি যদি পর্তুগালের উদাহরণটা নেন, পর্তুগালের যেই মানে প্রধান একাদশ বা প্রথম একাদশ, এই প্রথম একাদশ যখন তাদেরকে নামিয়ে দেওয়া হবে, তাদের স্ট্রং জোন হচ্ছে বেঞ্চে তাদের এমন এমন প্লেয়াররা রয়েছে যারা কিনা অন্য দলে যদি যেত তাহলে তারা স্টার্টার হিসেবে যেত। আপনি ব্রাজিলের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, দুজন ফুল ব্যাকের অবস্থা, দুই পাশ দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বোধহয় এই মুহূর্তে বিশ্বকাপের স্বপ্ন দেখায় বাদ দিয়ে দিবেন। তো এই যে আপনার কমতি, এই কমতির গল্পের মধ্য দিয়ে আপনি যদি জার্মান একাদশ, জার্মান খেলার সিস্টেম, জার্মানদের গুছিয়ে নেওয়ার পরিকল্পনা, জার্মানদের আবার ফিরে আসার একটা
বার্তা দেওয়া, প্রত্যাবর্তনের গল্প লেখার যে একটা প্রতিজ্ঞাবদ্ধ তারা হয়েছে, এই ধরনের মানে খেলার মধ্য দিয়ে তারা যেটা দিচ্ছে যে বার্তাটা, এখানে একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার যে বিগত 2টা সিজনে যারা, অর্থাৎ বিগত 2টা আসরে যারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে লজ্জার বিদায়টা তাদের হয়েছে, তারপর থেকে ওই ট্রানজিশন পিরিয়ডটাকে তারা ধীরে 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 পার করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে গুছিয়ে ওঠার, আস্তে আস্তে জার্মান সুলভ আচরণ করার যে একটা নীরব বার্তা তারা দিচ্ছে, এই নীরব বার্তাটা বিশ্বকাপের জন্য, অন্যান্য দলের জন্য খুব একটা ভালো নয়, বিশ্বকাপের জন্য সৌন্দর্য হলেও হতে পারে। কেন হলেও হতে পারে এই কথাটা বলি, জার্মান নামটার সাথে অনেকের ভেতরে একটা জুজু কাজ করতে পারে। ধরেন আপনি যদি ব্রাজিলের সমর্থক হন, তাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করলে সেই মারাকানা ট্র্যাজেডির কথা বারবার সামনে চলে আসবে। মুখে বলুক আর না বলুক, হৃদয়ে সেই রক্তক্ষরণটা তো রয়ে গেছে। আপনি ঠিক তার আগের চিত্রপটগুলো বলেন, 14 সেই ফাইনালের কথা, আর্জেন্টিনার সেই হৃদয় রক্তক্ষরণটা আছে, মেসির নীরবে মাঠ ছেড়ে চলে যাওয়া সেইটাও আছে। ঠিক তার আগের 2টো ওয়ার্ল্ড কাপের কথাও যদি আপনি চিন্তা করেন, তো সেখানেও দেখবেন যে আর্জেন্টিনা এই জার্মানির কাছেই মোটামুটি বেশ ব্যথা পেয়েছে। তো জার্মানি যখন গুছায় ওঠে বা জার্মানি যখন নিজেরা দলগতভাবে খেলা শুরু করে, তখন তারা একটা বার্তা দেয় যে আমরা যেখানেই যাই না কেন, আমরা মোটামুটি বড় দল থেকে নিয়ে শুরু করে আমরা কাউকে ছেড়ে দেই না, আমরা ছাড়ও দেই না। তো এই যে ছেড়ে না দেওয়া, ছাড় না দেওয়ার মানসিকতা, এই মানসিকতা থেকে তো তারা অনেকটা দূরে ছিল, কিন্তু রিসেন্ট টাইমে তারা যেভাবে ফিরে এসেছে সেটা সত্যিকার অর্থে আপনি মেনে নিন বা না নিন, আপনাকে এটা বলতে হবে যে এই দলটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। গ্রুপ পর্বের কথা যদি আপনি বলেন, তারা কুরাসাওর বিপক্ষে খেলবে, আইভরি কোস্টের বিপক্ষে খেলবে, তারপরে আবার ইকুয়েডরের বিপক্ষে খেলবে। এই যে দলগুলোর বিপক্ষে খেলবে, এই দলগুলো কি জার্মানিকে খুব বেশি থ্রেট করতে পারবে? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে আপনি আমাকে বলতে পারেন যে বিশ্বকাপে কোনো দল ছোট নয়। আই এগ্রি উইথ ইউ যে বিশ্বকাপে কোনো দল ছোট নয়, কিন্তু জার্মানির যে নামটা, ওই নামের সাথে ইকুয়েডর, আইভরি কোস্ট, তারপরে হচ্ছে কুরাসাও, এই দলগুলোকে আসলে আপনি কি সমান পাল্লায় ওজন করতে পারবেন? পারবেন না, কারণ এইটা ওই নামের একটা ব্যাপার থেকে যায়। তারা ওই যে 2টা সিজনে বারবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদেরকে গুছিয়ে তোলার যে একটা নীরব প্রতিজ্ঞা তারা করেছিল, সেই প্রতিজ্ঞার প্রতিফলন কিন্তু রিসেন্ট টাইমে তারা দেখাতে শুরু করেছে। যারা জার্মানির খেলা ফলো করেন তারা নিশ্চয়ই আমার সাথে ডিসএগ্রি করবেন না। দলে এখনও যদি সমন্বয়হীনতার অভাব থাকেও, তবুও এই দলটা যখন মাথা চাড়া দিয়ে ওঠে, তখন অন্যান্য দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল প্রত্যেককে নিয়ে যেভাবে আলোচনা হয়, যেভাবে সমর্থন দেখা যায়, যেভাবে গল্প হয়, যেভাবে আড্ডা হয়, চায়ের দোকানে যেভাবে ধোঁয়া ওড়ার মতন গল্প শুরু হয়ে যায়, জার্মানিকে নিয়ে ওই পরিমাণ গল্প হয় না ঠিক, কিন্তু যারা জার্মানির খেলা ফলো করে তারাও ভেতরে ভেতরে জিজ্ঞাসা করে দেখেন, প্রতিজ্ঞা করছে যে দেখি না এইবার কিছু একটা করা যায় কিনা। আর জার্মানি নামটার সাথে কিছু একটা করা যায় কিনা, এই চিন্তাটা যখন যোগ হয়ে যায়, তখন তারা অন্য দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই আমি আপনার সামনে বললাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।